নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। গড়কিল্লা নরবলি কাণ্ডে ফের নয়া তথ্য, জটিল হলো সম্পর্কের রসায়ন। নরবলি কাণ্ডে ধৃত দুই মহিলা 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। মেচেদায় ঘটনা পুনর্নির্মাণ করা হলো। ঘটনায় রাজসাক্ষী হলেন মৃতের বড় বৌদি, অভিযুক্তদের ফাঁসির দাবি করলেন দাদা। লক্ষণ শেঠ যোগ দিলেন বিজেপিতে, ভারত নির্মাণ পার্টি কার্যত মিশে গেল বিজেপিতে। কোলাঘাটের তৃণমূল প্রার্থীর সমর্থনে সম্মেলন উদ্যোগে তৃণমূলের কিষাণ ও ক্ষেত মজুর সংগঠন। প্রচার শুরু করলো বামেরাও, শহীদ মাতঙ্গিনীতে প্রচার সারলেন বাম প্রার্থী মন্দিরা পাণ্ডে। ময়নায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির, উদ্যোগে স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। চাষ করে স্বয়ংসম্পূর্ণ চাষি, পেয়ারা চাষ করে লাভের মুখ দেখলেন ডেবরার যুবক। আসছে বিস্তারিত খবরে। যতই দিন গড়াচ্ছে ততই জটিল হচ্ছে অবৈধ সম্পর্কের রসায়ন। পার্বতীর দিদি পূর্ণিমার সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল রামপদর। রামপদকে কাজে লাগিয়েই পার্বতীকে খুনের ছক কষেছিল দিদি পূর্ণিমা। পুলিশি তদন্তে উঠে আসছে এমনই সব তথ্য। গড়কিল্লা নরবলি কাণ্ডে ফের নয়া মোড়। মৃত পার্বতীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল তার জামাইবাবু বাপি বিশ্বাস ওরফে ব্যস্ত বাপির। এই তথ্য আগেই জেনেছিল পুলিশ। জানা গিয়েছে পার্বতীর দিদি পূর্ণিমার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে রামপদ। বাপি বিশ্বাসের সাথে পার্বতীর ঘোরাফেরার জেরে পূর্ণিমার দাম্পত্য জীবনে ভাঙন ধরে। রামপদর কাছে খোঁজ খবর নিতে শুরু করে পূর্ণিমা, কারণ বাপি বিশ্বাসের কাছের লোক ছিল এই রামপদ। কিন্তু কে এই রামপদ? রামপদর অতীতের তথ্য অবাক করছে পুলিশকেও। তমলুকে থাকাকালীন অর্থ প্রতারণার দায়ে জড়িয়ে পড়ে রামপদ। পশ্চিম মেদিনীপুরেও সে বিভিন্ন জায়গায় প্রতারণা করে পালিয়ে যায় বাগুইহাটিতে। অপরাধ জগতের সাথে তার যোগাযোগ বাড়তে থাকে। শনিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে এক দম্পতি তমলুক থানায় আসেন। রামাষষ্ঠীর সময় রামপদ সব খেলা দেখায়? হ্যাঁ। আচ্ছা, কোথায় গেছিল? আমাদের বাড়িতে গিয়েছি। কোথায়, জায়গাটা কোথায়? আমার বাড়ি পিঙ্গিরোই, পিংলা থানা পিঙ্গিরোই, গ্রামটা পিঙ্গিরোই। আচ্ছা, কি করেছে? সব খেলা দেখাই দেখে বলতেছে আপনার স্বামী পড়াশোনা আছে, চাকরি করে দেবো বলে এই মাথায় চন্ডালার ছুঁই দিয়েই বলে এত টাকা বের করো, গহনা বের করো। এবারে ও বশীভূত মন্ত্র দিয়ে বস করে দিয়েছে। বস করে দিয়ে ওই সমস্ত জিনিস আনছে, এনে আর ওরা কোনো খবর পায়নি। তারপরে আমরা ওই টিভিতে দেখলাম, খবরে পড়লাম, পড়ে আমরা শুনেই আসছি। বলছি কত টাকার মতো কি নিয়ে গেছে? 6 ভরি গহনা নিয়ে আসছে। রামপদর প্রতারণার কথা তারা পুলিশকে জানান। টাকা ও ফ্ল্যাটের লোভ দেখিয়ে রামপদকে কাজে লাগায় পার্বতীর দিদি পূর্ণিমা। পার্বতীর বাপের বাড়িতে যাতায়াত সূত্রে পার্বতী বিশ্বাস করতে শুরু করেছিল রামপদকে। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই পার্বতীকে ঠান্ডা মাথায় পরিকল্পনা মাফিক খুন করে রামপদ। রামপদর স্নায়ুর জোর দেখে তাজ্জব পুলিশ। খুন করে সেই শবদেহের ধরমুণ্ড বিচ্ছিন্ন করে দীর্ঘ সময় কাটানো, পূজাপাঠ করা, এত কিছু মাথা ঠান্ডা রেখে কি করে করলো রামপদ? এই উত্তর খুঁজছে পুলিশ। সাপের খেলা, কে? একটা ঝাঁপিতে সাপ আছে আর ওই গামছাতে একটা সাপ বাঁধা আছে। সাপটা আমরা খেলা দেখাচ্ছে আমাদের বাড়ির মন্দিরের সামনে। তারপর তোমার তো বিপদ সামনে, কিসের বিপদ না, তোমার চারদিকে শত্রু ঘেরে রয়েছে, তোমাকে বাঁচতে দেবে না এখানে। কেন বাঁচতে দেবে না? তোমাকে এখানে রাখতে দেবে না বলে কি না তোমার। তা আমি বলি তার কী করলে হবে না, এখানে তোমাদের বাড়ির পশ্চিম পাশে ওই লক্ষ্মী পেঁচা আগে ছিল, এখন সে বাড়ি বেরিয়ে গেছে, তাকে সে যতদিন না আসবে এখানে এই বাস্তুতে ততদিন তোমার বিপদ কাটবে। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুকের গড়কিল্লা নরবলি কাণ্ডে মূল অভিযুক্ত রামপদ গ্রেপ্তার হওয়ার পরই নিজের মুখে সমস্ত ঘটনাই কবুল করেছিল। শুক্রবার রামপদকে মেছাদাতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশ। গড়কিল্লা কাণ্ডে ধৃত পার্বতীর দিদি এবং বৌদিকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের জালে ধরা পড়ার পরই নিজের অপরাধের কথা কবুল করেছিল তমলুকের গড়কিল্লা নরবলি কাণ্ডের মূল অভিযুক্ত রামপদ মান্না।
অপরাধ ঘটানোর শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বিবরণ দিয়েছিল পুলিশকে। জানিয়েছিল পার্বতীকে নিয়ে মেছাদাতে নানা পুজোর সামগ্রী কিনেছিল খুনের কিছুক্ষণ আগেই। শুক্রবার রামপদকে মেছাদাতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলেন পুলিশ। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। পূর্ণিমার বড় বৌদিকেই রাজসাক্ষী করল পুলিশ। এদিকে বোনের খুনের ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্তদের শাস্তির দাবি করলেন পূর্ণিমার দাদা। নরবলি কাণ্ডে 3 দিন জটিল হয়ে উঠছে অবৈধ সম্পর্কের তত্ত্ব। মৃত পার্বতীর দিদি ও বৌদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে সমস্ত কথাই জানতো পার্বতীর 2 বৌদি। বড় বৌদি প্রীতি সর্দারকে রাজসাক্ষী করেছে পুলিশ। এদিকে বোনের খুনের সাথে জড়িতদের ফাঁসির দাবি করেছেন পূর্ণিমার দাদা রঞ্জন সর্দার। এখন পর্যন্ত আপনি যেটুকু জানাচ্ছেন যে আপনার এক বৌদি এবং দিদি এর সরাসরি ইনভলভ রয়েছে, পুলিশ তাদের গ্রেপ্তারও এটা করেছে। শিওর স্যার আমি ঠিক বলতে পারবো না স্যার। আপনি কি কিছু কোনোদিন শুনেছেন? না আমি এসব কোনোদিন শুনিনি, আর এদের এইসব কোনোদিন আলোচনা হতো আমরা এসব পছন্দ করতাম না, আর আমি ওদের সামনে কোনোদিন যেতাম না। আপনার প্রীতি, আপনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনার সঙ্গে কোনোদিন কোনো কথা হয়েছিল এই বিষয়ে? যখন জানতে পারলেন যে আপনার বোনের দেহ এখানে পাওয়া গেছে, ঠিক কি মানে কিভাবে জানলেন আপনারা? আমরা এই সাংবাদিক পেপারে টিভিতে নিউজ দেখে জানতাম। আর আপনার বোন নিখোঁজ ছিল কবে থেকে? লক্ষ্মী পুজোর আগের থেকে, শুক্রবার থেকে। শুক্রবার থেকে নিখোঁজ ছিল। এরপরে কি আপনার লোকাল থানায় মিসিং ডায়েরি করেছিলেন? কত তারিখ করেছেন? ওটা মনে একটু আমাদের মিসিং ডায়েরি লেট হয়ে গেছে। আমরা খুঁজছিলাম যে কোনো আত্মীয় বাড়ি টাড়ি বা কোথাও যদি আছে কাছে, আমরা খুঁজছিলাম। তা আমরা যখন নিউজ ফিউজ দেখলাম তার সেই দিনকেই আমরা এ করেছিলাম। আপনার বোনের ভগ্নী মানে স্বামী মানে বা আপনার ভগ্নিপতি বা তার যে দেওয়ারটা, তারা যে অভিযোগটা করছে আপনার বোন নাকি প্রচণ্ড মদ্যপান করতো এবং উশৃঙ্খল জীবন যাপন করতো, এটা আপনি জানতেন? না স্যার। আপনার বাড়িতে তো থাকতো বোন? হ্যাঁ বোন থাকতো, বোনের মতন বোন থাকতো আমার মতন। আমি আমার ওয়াইফ নিয়ে, আমার বাচ্চা নিয়ে আমি থাকতাম। বাড়িতে মদ খেতে দেখেছেন কোনোদিন? না। তাহলে এই যে অভিযোগ করছে এটা মিথ্যে? ওরা করছে, আমি ঠিক বলতে পারবো না। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। বিজেপিতে যোগ দিতে পারেন তিনি, এমন সম্ভাবনার কথা জানিয়েছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। শুক্রবার নিমতৌড়িতে বিজেপির সভায় যোগ দিলেন লক্ষণবাবু। তবে বিজেপি প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হবেন কিনা সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। উপনির্বাচনের আগে বিজেপির নয়া পদক্ষেপ, ভারত নির্মাণ পার্টি মিশে গেল বিজেপিতে। বিজেপিতে যোগ দিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। আজকের আমি বিজেপিতে যোগদান করলাম, যেখানেই শুধু বিজেপি নেতা কর্মী আক্রান্ত বলে নয়, যেখানে মানুষ আক্রান্ত হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ব সমস্ত শক্তি নিয়ে। বিজেপিতে যোগদান করার জন্যই আমরা এসেছি। আর একটা কথা, আমরা এখানে পাওয়ার জন্য আসিনি, আমাদের শ্রম, আমাদের মেধাকে উজাড় করে দিয়ে বিজেপিকে শক্তিশালী পার্টিতে পরিণত করার জন্য এসেছি। বিজেপিতে যোগ দিতে পারেন এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন লক্ষণবাবু। শুক্রবার নিমতৌড়িতে বিজেপির সভায় বিজেপিতে যোগদান করেন লক্ষণ শেঠ। লক্ষণবাবুর সাথে সাথে ভারত নির্মাণ পার্টির কিছু কর্মীও ওই দিন বিজেপিতে যোগ দেন। আজকের আমাদের প্রায় 250 মতো যোগদান করেছে, সকলকে তো ডাকা যায়নি, যোগদান করেছে। এরকম একটা কথা আছে যে বিজেপি মুসলিম বিরোধী। আর আজকের আমাদের ভারত নির্মাণ পার্টির মধ্যে যে মুসলিম নেতা, আইনজীবী, সুশিক্ষিত, তারাও আজকের এসেছে এই মঞ্চে। তারাও এই বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে তারাও প্রতিজ্ঞা গ্রহণ করেছেন, শুধু ভারতকে গড়ে তুলতে হবে, ভারতকে গড়ে তুলতে হবে, নির্মাণ করতে হবে, বাংলাকে গড়ে তুলতে হবে, বাংলার হিত গৌরবকে উদ্ধার করতে হবে, এবং তার জন্য চাই বলিষ্ঠ নেতৃত্ব। সেই বলিষ্ঠ নেতৃত্ব আমি আশা করি রাজ্যের বিজেপি নেতারা সেই নেতৃত্ব দিবেন, এই জন্যই বিজেপিতে যুক্ত হয়েছি। তবে লক্ষণবাবুকে প্রার্থী করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিজেপি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে দলের ওপর মহলে নেতাদের সাথে আলাপ আলোচনা করে তবেই লক্ষণবাবুকে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। লক্ষণ শেঠের মতো বাংলায় একজন পরিচিত নাম, অভিজ্ঞ রাজনৈতিক নেতা, যিনি 3বার MLA রয়েছেন, 3বার MP রয়েছেন,
হয়তো তিনি যে পার্টিতে কাজ করেছেন আমাদের আদর্শের সঙ্গে সে পার্টির মিল নেই, কিন্তু তিনি একজন সফল রাজনীতিবিদ, অভিজ্ঞ ব্যক্তি। হলদিয়া যে এত বড় শহর, শিল্পকেন্দ্র নির্মাণ হয়েছে, তাতে ওনার বিরাট বড় একটা যোগদান আছে। নিঃসন্দেহে তিনি যে পার্টিতে ছিলেন সেই পার্টি এবং তার সরকার এই ঘটনার জন্য দায়ী। আজকে উনি পার্টিতে জয়েন করছেন আর সম্মানের সঙ্গে তাকে আমরা গ্রহণ করছি, এবং তার সঙ্গে যে হাজার হাজার কার্যকর্তা আছেন তার ভারত নির্মাণ পার্টির, তারাও আজকে পার্টিকে বিসর্জন দিয়ে বিজেপিতে সামিল হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল কর্মীরা জোর কদমে প্রচার পর্ব শুরু করেছে। তৃণমূলের কিষাণ এবং ক্ষেতমজুর সংগঠন কোলাঘাটে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন। নেতৃত্বে ছিলেন সংগঠনের ব্লক সভাপতি। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করার পরই দিব্যেন্দু অধিকারীর সমর্থনে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা। কোলাঘাট ব্লকের ঝকুরকুল গ্রামে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার। তৃণমূলের কিষাণ ও ক্ষেতমজুর সংগঠন এই সম্মেলনটি করে। নেতৃত্বে ছিলেন সংগঠনের ব্লক সভাপতি হাবিবুর রহমান। আজকের আমি দেড়াচক গ্রাম পঞ্চায়েতের কিষাণ ক্ষেতমজুর ব্যানারে আমি ইলেকশন কমিটি করলাম উপনির্বাচন উপলক্ষে। আমাদের লক্ষ্য দেড়াচক গ্রাম পঞ্চায়েতে বিধানসভাতে যা আমরা লিড দিয়েছি তার থেকে অনেক বেশি টার্গেট আমরা নিয়েছি। আমরা টার্গেট নিয়েছি প্রায় 3000-এরও বেশি ভোট আমরা লিড দেবই। আমরা যে কোনো মূল্যে লিড দেবই, এটা একদম বাস্তব করে দেখাবো, এবং আমাদের কর্মীরা সেই শপথ আমরা নিয়েছি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। উপনির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই। তৃণমূল প্রার্থী হিসেবে দিব্যেন্দু অধিকারীর নাম ঘোষিত হওয়ার পাশাপাশি মন্দিরা পাণ্ডেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন বামেরা। তৃণমূলের বিরুদ্ধে প্রচারের ময়দানে নেমেছেন মন্দিরা পাণ্ডে। উপনির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তৃণমূলের তরফ থেকে দিব্যেন্দু অধিকারীকে তমলুক লোকসভার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বামেরাও মন্দিরা পাণ্ডেকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করলো। দীর্ঘদিন ধরেই মন্দিরা পাণ্ডে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনিও প্রচার শুরু করলেন জোর কদমে। আমার দলীয় কর্মীরা এবং আমার বামশরিক দলের সমস্ত নেতৃত্বরা আমার সঙ্গে আছেন, এবং আমরা দলবদ্ধভাবে মানুষের কাছে যাচ্ছি। আমরা এই প্রচার তুলে নিয়ে আসবো মানুষের কাছে। এই অকাল নির্বাচন কত ক্ষতিকারক, যে দেশের মানুষ এখনো ভালোভাবে খেতে পায় না, যে দেশের মানুষের মধ্যে এত কর্মসংস্থানের অভাব আছে, যেখানে শিল্প কলকারখানা বন্ধ, সেখানে এই অকাল নির্বাচন কত অপ্রয়োজনীয়। কিন্তু এই নির্বাচনে যারা লড়াই করছেন তারা অধিকারী ব্রাদার্স, তারা বহিরাগত, তারা একই বংশ পরম্পরাভাবে চলছেন। এই বিজনেস বন্ধ করুন। সেখানে আমি তমলুকের মেয়ে, আমি হলদিয়ার গৃহবধূ, আমি সেক্ষেত্রে আমি ওনাদের কাছে বলবো, ওনারা যদি আমার সাথে থাকেন আমি ওনাদের সাথে সারা জীবন থাকবো, আজীবন থাকবো, উন্নয়নের সামিল হব। শহীদ মাতঙ্গিনী ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে তিনি প্রচার চালান। পাঁচপেরিয়াতে শহীদ মাতঙ্গিনীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। তৃণমূলের সন্ত্রাস, স্বজনপোষণ, দুর্নীতি এবং হলদিয়ার শিল্পের বেহাল দশা, এই নির্বাচনে এইগুলোকেই হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচারের ময়দানে নেমেছেন তিনি। আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। কোথাও দেখেছেন শিল্পের দরকার আছে, আর চাষেরও দরকার আছে, কিন্তু যেখানে মানুষ স্বইচ্ছায় জমি দিয়ে শিল্প তৈরি করলো, সেই কারখানাকে ভেঙে দিয়ে আজকে আবার সেখানে বীজ বোনা হচ্ছে। আমি এইভাবে পিছিয়ে যাওয়া কোনোদিন দেখিনি। তাই হলদিয়ায় নতুন কোনো কলকারখানাই হয়নি। মিৎসুবিশি এবং HPL যেভাবে আজকে রুগ্নপ্রায় হয়েছে, এবং একে একে বেশ কিছু কলকারখানা হলদিয়ার বুকে বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা কাজ হারা এবং অত্যাচারিত, তারা আমাদের কাছে আসে। আমরা সর্বতোভাবে তাদের পাশে থাকার চেষ্টা করব, এবং আমরা প্রতিনিয়ত তাদের সাথে আন্দোলনে সামিল হব। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। শনিবার ময়নার দোনাচক গ্রামে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উদ্যোগে ছিল স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। রক্তদান জীবনদান, এই স্লোগানকেই বাস্তবায়িত করতে উদ্যোগ নিল দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শনিবার ময়না থানার দোনাচক গ্রামে দোনাচক 1 নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছা রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শশাঙ্ক দাস, সমাজসেবী হৃষিকেশ দিন্দা সহ বিশিষ্টজনেরা। এদিনের এই মঞ্চ থেকে দুস্থদের হাতে বস্ত্রও তুলে দেওয়া হয়। আমরা দোনাচক স্বামী বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি একটা
বিশেষ সামাজিক কাজ নিয়ে, সেটা হচ্ছে রক্তদান উৎসব। এই উৎসব আমরা বিগত 3 বছর ধরে করে আসছি। শুধু রক্তদান নয়, এর সাথে সাথে এরা বিভিন্ন সংস্থাকে গিয়ে আবেদন করে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এরা দরিদ্রদের বস্ত্রদান অনুষ্ঠান করে থাকে এবং রাস্তাঘাট পরিষ্কার থেকে বৃক্ষরোপণ, এই রকমের এইগুলো অনেকগুলো প্রোগ্রামের সঙ্গে এরা যুক্ত। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখুন আরসিবিএস বাংলায়। প্রতিদিন নিউজ আরসিবিএসে দেখুন কৃষি কথা। ফুল ও সবজির পাশাপাশি ফল উৎপাদন করে উন্নতি লাভ করছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। ডেবরা ব্লকের কৌশিক মাঝি পেয়ারা চাষ করে যথেষ্ট লাভের মুখ দেখেছেন। পেয়ারা চাষ করে তার সফলতার কাহিনী তুলে ধরলেন আমাদেরই ক্যামেরার সামনে। পেয়ারা চাষ করে লাভের মুখ দেখেছেন ডেবরা ব্লকের বাকলসা রামনারায়ণ গ্রামের যুবক কৌশিক মাঝি। চাষ করেও যে সচ্ছল জীবনযাত্রা লাভ করা যায়, এই যুবক তা প্রমাণ করেছেন। ফল চাষের জন্য আমার একটু নেশা হয়, কেন আমার একটা কলেজে পড়া অবস্থায় আমার বন্ধু ছিল, বারুইপুরে ওর বাড়ি। আমাকে ও নিয়ে যায় সঙ্গে। সেখান থেকে দেখে আসার পর আমি আমাদের কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। তখন আমার কৃষি দপ্তরের এডিও সাহেব আমাকে বলেন, হ্যাঁ করো, ভালো প্রফিট এতে। তখন থেকে আমি পেয়ারা চাষ প্রথম ওখান থেকে চারা নিয়ে এসেছিলাম। চারা নিয়ে এসে এখানে পেয়ারা চাষ শুরু করি। অল্প করেছিলাম, এখন আমার প্রায় 2.5 বিঘা মতো বাগান, 250 পিস গাছ আছে 2.5 বিঘা বাগানে। পেয়ারা চাষটা ওখান থেকে করার পর স্যাররা আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে আমাকে, তাই এই চাষে আমি নিয়েছি। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা সাধারণত সবজি ও ফুল চাষের জন্য বিখ্যাত। ফুল ও সবজির পাশাপাশি আস্তে আস্তে বাড়ছে ফলের চাষও। ডেবরা ব্লকের যুবক কৌশিক মাঝি 2.5 বিঘা জমিতে পেয়ারা চাষ করেছিলেন। 2.5 বিঘা জমিতে পেয়ারা গাছের সংখ্যা প্রায় 250টি। এই মরশুমে তার লাভের পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা। মানে আমার এই চাষের আয় ব্যয় প্রফিট বলতে, চারাটা যখন প্রথমে লাগানো হয় আমরা ফাল্গুন মাসে লাগাই। বর্ষায় কলমটা কাটা হয়, সেই কলমটা হাঁপড়ে থাকে, তারপর সেখান থেকে তুলে ফাল্গুন মাসে ঠান্ডাটা কমে গেলে লাগানো হয়। 1 বছর তারপর গাছটাকে রেডি করতে আমাদের সময় লাগে। 1 বছর পর এই বাঁক দেওয়া আছে দেখছেন, এইভাবে বাঁক দেওয়া হয়। বাঁকটাকে দেওয়া হওয়ার পর ঠিক 18 মাসের মাথায় আমাদের প্রথম ফলন পাই। ওই 2 বছরের মাথায় যা খরচ হয় বাগানের পেছনে সেটা নিউট্রাল হয়ে যায়। তারপর থেকে লাভের অঙ্কটা অনেক পরিমাণে বেড়ে যায়। আর খরচ হয় বলতে 1 বিঘা জমি 100 পিস চারা লাগাতে টোটাল 10,000 টাকা মতো খরচ হয়েছিল আমার। তারপর তাতে সার, ওষুধ, এই সমস্ত কিছু নিয়ে, লেবার, এই সমস্ত কিছু নিয়ে আরও 10,000 টাকা খরচ হয়। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।